ওদের সঙ্গে আমি দেখা করে আসি। ঠিক আছে। আর এই এবি জুয়েলার্স শোরুমটা কোথায়? হ্যাঁ স্যার, ও আপনাদের নিয়ে যাচ্ছে। চলুন। স্যার উনি হচ্ছেন আনন্দ স্যার, এভি জুয়েলার্স এর মালিক, আর এরা এভি জুয়েলার্স এ কাজ করে। হ্যালো স্যার। ঠিক আছে। স্যার, মহেশ আমার একজন এমপ্লয়ি, বেচারি খুন হয়ে গেছে, আর আমার কোটি টাকার উপর হিরে চুরি হয়ে গেছে। কিছু করুন স্যার। দেখছি। আপনারা এখানেই দাঁড়ান। এই রড দিয়ে মাথায় অনেকবার মারা হয়েছে। আনন্দবাবু, একটু ভেতরে আসুন। ইয়ে স্যার। আগে স্যার, কি চুরি কি হয়েছে এখানে? আর তেমন কিছু চুরি হয়নি, শুধু ওই আনকাট ডায়মন্ড চুরি হয়েছে, কোটি টাকা মূল্যের। কোথায় ছিল? ওইখানে ওই ট্রেতে রাখা ছিল। স্যার মনে হচ্ছে খুন শুধু আনকাট হিরেগুলোর জন্য হয়েছে, কারণ বাকি অন্য জুয়েলারি তো একই রকম আছে। কি নৃশংসভাবে ছেলেটাকে মেরেছে। আপনি এখানেই ছিলেন যখন এগুলো ঘটেছিল? আগে হ্যাঁ, আমি এখানেই ছিলাম। ওই আনকাট ডায়মন্ড আমি ইশিকা দেবীকে দেখাচ্ছিলাম, উনি পছন্দও করেছিলেন। আর এদিকে ভবেশ স্টোর রুমে গিয়েছিল ডকুমেন্টস রেডি করতে। আমি তখন এদিক ওদিক করে ওই নেকলেসটা ঠিক করছিলাম, আর এদিকে ইশিকা দেবীর চিৎকার শুনতে পেলাম। আমি ঝট করে ঘুরে দেখি একটা বাঁদরের মতো লোক ওনার হাত ব্যাগটা নিয়ে পালাচ্ছে, আর উনিও চেঁচাতে চেঁচাতে ওনার পিছনে দৌড়চ্ছিলেন। তো আমার দুজন এমপ্লয়িও ওদের পিছনে দৌড়োয়। ওদিকে ভবেশও দৌড়তে দৌড়তে আমার কাছে চলে আসে কি হয়েছে জানার জন্যে। ও যেতে চেয়েছিল, আমি ওকে আটকালাম, বললাম তুমি এই দোকানে থাকো, এই সমস্ত জুয়েলারি রয়েছে, এদিকে নজর রাখো। আমি স্টোর রুমে গিয়ে কিছু কাজ ছিল করতে থাকি। আমি ভেতরে থাকাকালীন বাইরে থেকে কিছু চিৎকার চেঁচামেচি শুনতে পাই। আমি তাড়াতাড়ি বেরিয়ে এসে দেখি যে ভবেশ মরে পড়ে আছে, রক্তে ভেসে যাচ্ছে। এখানে বাঁদরের পোশাক পরে একজন দাঁড়িয়ে ছিল। আমি ওকে ধরবার চেষ্টা করি, কিন্তু ও আমাকে এইখানে মারে আর পালিয়ে যায়। আর আমার কোটি টাকার হিরে নিয়ে পালিয়ে গেছে স্যার। বাঁদরের ছদ্মবেশে মানুষ। এই সিসিটিভি ক্যামেরাও ভেঙে দিয়েছে খুনি, হ্যাঁ? আমরা এর ফুটেজ দেখতে চাই, ভাঙার আগেরটা। আচ্ছা স্যার। এক মিনিট, আমি বলে রাখি আপনাদের মধ্যে কেউ একজন খুনি, আর যতক্ষণ না তাকে আমরা ধরছি আপনারা প্লিজ আমাদের সঙ্গে কোঅপারেট করুন, বুঝেছেন? আমরা স্যার কি করে বুঝতে পারবো খুনিকে? তখন তো সবাই মুখে মাস্ক পরেছিল, আমরা একে অপরকে কাউকে চিনি না। কি? হ্যাঁ স্যার। আপনারা
একে অপরকে চেনেন না? না স্যার। হ্যাঁ স্যার, আমরা সবাই এক গ্রুপের নই। আপনারা সবাই একই গ্রুপের নয়, তা সত্ত্বেও সবাই একসঙ্গে। স্যার, জিজ্ঞাসাবাদ করা হয়ে গেছে। স্যার সবার নাম আর অ্যাড্রেসও নিয়ে নিয়েছি। ঠিক আছে, এদের প্রত্যেককে তল্লাশি নাও, দেখো হিরে কোথায় আছে। স্যার একটা ব্যাপার খুব আজব লাগলো, যখন ও হিরেটা চুরি করে নিয়েছিল তাহলে ক্যামেরাটা ভাঙলো কেন? জেনারেলি অপরাধীরা অপরাধ করার আগে ক্যামেরা ভেঙে ফেলে, এ পরে ভেঙেছে। আর দ্বিতীয় কথা এটা হলো যে যে ও ক্যামেরা খোঁজার চেষ্টা করেনি, ও জানতো যে ক্যামেরাটা কোথায়। তার মানে স্যার হয়তো এর হোমওয়ার্ক খুব ভালোভাবে করেছিল, নয়তো ভিতরের কোনো লোকের হাত ছিল। ভেতরের লোক? আমরা নিজেদের দোকানের চুরি কেন করাতে যাব? না ম্যাডাম, ভেতরের লোক না বাইরের লোক সেটা তো আমরা জেনেই যাব। স্যার আর একটা ব্যাপার, স্যার যখন এ বাদরের মুখোশ দিয়ে নিজের মুখটা ঢেকেই রেখেছিল, তাহলে ক্যামেরাটা ভাঙার কি দরকার পড়লো? হতে পারে ওর এটা মনে হয়েছে যে ক্যামেরা ভেঙে দিলে রেকর্ডিং ডিলিট হয়ে যাবে, কিন্তু এটা তো হয়নি। একটা কাজ করো, এই শোরুমটাকে সিল করে দাও, আর আপনি আর আপনার পুরো স্টাফ এখান থেকে কেউ বাইরে যাবেন না, সবাই এখানেই থাকবেন। কিন্তু স্যার যখন এসব হচ্ছিল তখন তো আমরা বাদরকে ধরার জন্য দৌড়চ্ছিলাম ওখানে, তবু আপনি কেন আমাদের সন্দেহ করছেন? যতক্ষণ না অরিজিনাল খুনি ধরা না পড়বে, সিআইডি সন্দেহের তালিকায় যে কেউ থাকতে পারে। আর এই মুহূর্তে সন্দেহের তালিকায় ওই বাঁদরের ছদ্মবেশে ডান্সার্সরা আছে। সিসিটিভি ফুটেজ অনুযায়ী তো হিরে এদের মধ্যে কারো একজনের কাছে হওয়া উচিত। তল্লাশি চলছে, এখনো পর্যন্ত পাওয়া যায়নি। স্যার, হিরে কিন্তু কারোর কাছেই নেই। এখানেও স্যার কারো কাছে নেই। কারোর ড্রেসে রক্ত লেগে নেই? না স্যার। হিরে এদের মধ্যে যদি কারো কাছে না থাকে তাহলে গেল কোথায়? এই রুমের মধ্যে আবার? স্যার আমরা চোর বা খুনি নই, আমরা ডান্সার। স্যার এটা ভুল হচ্ছে, মানে যতক্ষণ আপনারা খুনিকে পাবেন না ততক্ষণ আমাদেরকে বসিয়ে রাখবেন। স্যার প্লিজ স্যার, এবার তো ছেড়ে দিন আমাদের। আপনারা এখানে মাঙ্কিং অ্যারাউন্ড জিমের জন্য ডান্স পারফর্ম করতে এসেছিলেন, তাই না? হ্যাঁ স্যার। আপনাদের এখানে কে ডেকেছিল? স্যার আমার মোবাইলে একটা মেসেজ এসেছিল। দেখাও তো একটু। স্যার এখানে মোবাইল আছে। কোন মোবাইলটা তোমার? এইটা স্যার। জিমের মালিক বিশাল কুমার দুদিন আগে মেসেজ পাঠিয়েছিল, আর এই ভিডিওটাও সাথে পাঠিয়েছিল, এইরকম ভাবে ডান্স করতে হবে। স্যার আমাদের অ্যাকাউন্টে অ্যাডভান্স টাকাও চলে এসেছিল। স্যার এই নাম্বার থেকে আমাদের কাছে মেসেজও এসেছিল যে মলের মেন্স টয়লেট থেকে নিজের মাঙ্কি শুট নিয়ে মলের মধ্যে একটা ক্যাওস তৈরি করতে হবে, সবার কাছ থেকে ব্যাগ ট্যাগ নিয়ে তারপরে ওখানে নাচ করতে হবে। স্যার আমাদের সাথে এরকমই হয়েছিল। নাম কি বললে জিমের মালিকের? বিশাল কুমার। পুলিশবাবু, আপনি নিশ্চয়ই বিশালকে চিনবেন। হ্যাঁ স্যার, বিশালবাবু মাঙ্কিং অ্যারাউন্ড জিমের মালিক। ওনাকে ডেকে আনুন তো। ঠিক আছে স্যার।
পঙ্কজ, এই মলে যতগুলো সিসিটিভি ক্যামেরা আছে সব কটার ফুটেজ নিয়ে নাও। আর পূরবী, এদের সবার অ্যাকাউন্টে যে অ্যাকাউন্ট থেকে টাকা এসছে ওই অ্যাকাউন্টের ব্যাপারে একটু জানার চেষ্টা করো। স্যার, ফ্রেডি, এদের সবাইকে অন্য জায়গায় নিয়ে যাও। চলুন চলুন সবাই আসুন। নিয়ে যাও এদের। আসুন। এই রুমটাকেও ভালো করে চেক করে দেখতে হবে, হয়তো এখানে লুকিয়ে রেখেছে হিরে। জুয়েলারিতে চুরি হয়েছে, ওদের আটকাক, আমাদের কেন আটকেছেন? চুরি নয়, খুনও হয়েছে। আর যতক্ষণ খুনি ধরা পড়ছে না ততক্ষণ এরা আমাদের এখান থেকে যেতে দেবে না। কি জানি বাড়ি থেকে বেরোনোর সময় কার মুখ দেখে বেরিয়েছিলাম, এই মলে এসে আটকে পড়লাম। হ্যাঁ, বিশালবাবু, আপনার এই আইডিয়াটা কোথা থেকে এলো, এই ফ্ল্যাশ মব ডান্সের? স্যার আমায় বিশ্বাস করুন, আমি কোনো রকম ফ্ল্যাশ মব ডান্সার অর্গানাইজ করিনি। আর স্যার আমার জিম তো চালু হওয়ার আগে অলরেডি বুকিং ফুল হয়ে গেছে। আর স্যার আমার কি লাভ হবে এইসব পাবলিসিটি করে? তাছাড়া শহরে আমার অনেকগুলো ব্রাঞ্চও আছে। এটা দেখুন, এই আপনার নাম্বার থেকে মেসেজ আর ভিডিও কি করে ডান্সারদের কাছে গেল? স্যার এটা আমার নাম্বার নয় স্যার, আমার নাম্বার হলো 1984563241। তো হতে পারে এই মেসেজ আপনার কোনো স্টাফেরা পাঠিয়েছে। না স্যার, আমার পরিচিত কেউ নয়, এটা নিশ্চয়ই অন্য কেউ যে আমার বদনাম করার চেষ্টা করছে। আপনারা টেলিকম কোম্পানিতে এই নাম্বারটা চেক করান না। ওটা তো আমরা জেনেই যাব, কিন্তু আপনার কি কাউকে সন্দেহ হয় কে করতে পারে এইসব আপনার নাম করে? এমন তো কোনো শত্রু নেই স্যার, তবে হ্যাঁ, যদি কেউ আমার সাকসেস দেখে শত্রু হয়ে যায় তাহলে ঠিক আছে, এখন আপনি যেতে পারেন। যদি দরকার পড়ে আপনাকে আবার ডাকবো। আর হ্যাঁ, শহর ছেড়ে কোথাও যাবেন না। ওকে স্যার, থ্যাংক ইউ। ফ্রেডি, এর নাম্বারটা তুমি ট্র্যাকিং এ দিয়ে দাও তো। আর যে নাম্বার থেকে ডান্সারদের কাছে মেসেজ গিয়েছিল খোঁজ নাও, এটা কার নামে রেজিস্টার্ড। আর মনীশবাবু, ওই লোকটাকেও ডাকুন যে মিউজিক অন করেছিল ডান্সারদের জন্য। হ্যালো, দেখো তো সুরেশকে সকাল থেকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, কোথায়? হ্যালো স্যার, স্যার মলের সব সিসিটিভি ফুটেজ রেডি। ঠিক আছে, আমরা আসছি। এক মিনিট, স্টপ, একটু রিওয়াইন্ড করো। স্টপ, এই কিন্তু একদম লাস্ট মোমেন্টে ঢুকলো। মানে স্যার, এই কি আমাদের অপরাধী, এই লাস্ট ডান্সার? স্যার এ সেই লোকটা না তো যে জুয়েলারি শপ থেকে ব্যাগ নিয়ে পালাচ্ছিল? না পঙ্কজ, এ ওই লোকটা না, কারণ ওর পেছনে অসিতা জুয়েলারি স্টাফ ধাওয়া করেছিল। 20 নম্বর লোকটা অন্য কেউ। স্যার এটা সেই লোকটাই যে ডান্স চলাকালীন জুয়েলারি স্টোরে গেল, ভবেশের খুন করলো, ক্যামেরা ভাঙলো আর তারপর হিরে নিয়ে পালিয়ে গেল। কিন্তু হিরে গেল কোথায়? কিন্তু আমরা তো সবারই তল্লাশি নিলাম, হিরে তো পেলাম না। হিরে নিশ্চয়ই কোথাও লুকিয়ে রেখেছেন উনি, অথবা কাউকে দিয়ে দিয়েছেন। ওনার কাছে তো টাইম ছিল না, ওনাকে তো ফ্ল্যাশ ডান্স, ওই কি জানো পঙ্কজ, ফ্ল্যাশ মব। হ্যাঁ ওই ফ্ল্যাশ মব ডান্সে পার্টিসিপেট করতে যাওয়ার ছিল ওনার। আর স্যার হিরে তো ড্যান্সের পরেও লুকাতে পারতো। না, ম্যানেজার সাহেবের কথা মতো নাচ শেষ হয়ে যাওয়ার পরে সমস্ত ডান্সার এখানেই ছিল, আর এরপর সিকিউরিটি এদেরকে ম্যানেজারের কেবিনে বন্ধ করে দিয়েছিল। আমরা কেবিনে তল্লাশি করেছিলাম, ওখানে তো কোনো হিরে ঠিরে পাইনি। আচ্ছা, এই জুয়েলারি শপ আর ডান্স যেখানে হয়েছিল এই দুটোর মধ্যে কতটা ডিস্টেন্স হবে? প্রায় 70 থেকে 75 মিটারের মধ্যে। 70 থেকে 75 মিটার, অনেকটাই ডিস্টেন্স। এর মধ্যে হিরে কোথাও লুকোতেই পারে। পূরবী, ওই এই ডিস্টেন্স যতটা তার ফুটেজ একবার চেক করো তো। স্যার, এইখানে কিছু ফেললো। রিওয়াইন্ড, স্টপ। দেখলে? স্যার কি লোকে?
নোংরা জলের মধ্যে হিরেগুলো ফেলে দিল। মনে হচ্ছে হাউসকিপিং স্টাফদের থেকে ওর সম্পর্কে জানতে হবে। আমাদের আসা পর্যন্ত কোনো জিনিসপত্র এদিক ওদিক হয়নি তো? ম্যাডাম, আপনাকে ফোনে যেমনটা বলা হয়েছিল, এই মলের কোনো জিনিসের ওপর কেউ হাত লাগায়নি। এই যে মঙ্গল রয়েছে, ডিউটিতে ছিল তখন। নমস্কার। মঙ্গল? হ্যাঁ স্যার। পরিষ্কার করার বালতিটাকে এইভাবে যেখানে সেখানে ফেলে রেখে দাও, হ্যাঁ? না স্যার, ওই মলে হঠাৎ করে নাচ শুরু হয়ে গেল তো, তাই দেখতে গেছিলাম। রাজু আমার সঙ্গে ছিল। রাজু, বল না। হ্যাঁ স্যার, ও সত্যি বলছে। বাহ, সাক্ষীও তৈরি। আর এই বালতি, এটাও একদম ঠিক জায়গায় রাখা, তাই না? যাতে এই খুনি জুয়েলারি শপে খুন করে, চুরি করে, আর এদিক থেকে পালিয়ে যাওয়ার সময় হিরেটা এই বালতিতে ফেলে দিতে পারে, আর তারপর গিয়ে ডান্স ফ্লোরে জয়েন করে যেতে পারে। কি? যদি খুনি ওটার মধ্যে হিরে ফেলে দেয়, মনে হয় ওর নিশ্চয়ই কোনো সঙ্গী আছে যে ওখান থেকে হিরেগুলো বের করে নিয়ে এতক্ষণে চলে গেছে। পঙ্কজ, ফরওয়ার্ড করো, দেখো তো ওটার কাছে কে এসেছিল। এই বালতির আশেপাশে তো কেউই আসেনি, তার মানে হিরে এখনো বালতির মধ্যেই আছে। হিরে তো এই বাকেটে নেই। কোথায় সরিয়ে রেখেছিস তোরা এই হিরে? স্যার, আমি তো বললাম যে হীরের ব্যাপারে আমি কিছু জানি না। যখনই মলের ডান্স শুরু হয়ে গেছিল, আমি ডান্স দেখতে চলে গেছিলাম। তারপরে মনীশবাবু বললেন কোনো লোক যেন কোনো জিনিসে হাত না দেয়, সেই জন্য আমি এটাকে এখানেই রেখে দিয়েছিলাম। তো তুমি দুপুর 12টার সময় কেন ফ্লোর মুছছিলে, তাও আবার এই করিডোরটাতেই? হ্যাঁ, তুমি এখনো পর্যন্ত উত্তর দাওনি। হ্যাঁ, দুপুর 12টার সময় তুমি ওই জায়গাটা কেন মুছছিলে? স্যার, নিজের কাজটা ঠিক করে করাটা কি খুব অন্যায় ব্যাপার স্যার? আমি তো শুধু করিডোরটা পরিষ্কারই করছিলাম স্যার। করিডোর পরিষ্কার করছিলে নাকি হিরেগুলো? স্যার, করিডোরের স্যার। আচ্ছা, এই দিনে দুবার পরিষ্কার কি রোজই হয় না? আজ কিছু স্পেশাল ব্যাপার ছিল? এই ভবেশবাবু নিজে তো মরলই, আর আর মরার আগে আমাকেই ফাঁসিয়ে দিয়ে চলে গেল। ভবেশ? ভবেশবাবু নিজে তো মরলই, আর আর মরার আগে আমাকেই ফাঁসিয়ে দিয়ে চলে গেল। ভবেশ? এই ভবেশের সঙ্গে এর আবার কিসের সম্পর্ক? হ্যাঁ স্যার, ওই ভবেশবাবুর হাত থেকে কোল্ড ড্রিঙ্কস পড়ে গেছিল। মঙ্গল, মঙ্গল, হ্যাঁ স্যার। হ্যাঁ একটু এদিকে এসো প্লিজ। কোল্ড ড্রিঙ্কসটা হাত থেকে পড়ে গেছে, একটু পরিষ্কার করিয়ে দাও। আমি করে দিচ্ছি স্যার, Thanks. এক্ষুনি করে দিচ্ছি। মিথ্যে কথা বলছো তুমি। আমি সত্যি বলছি স্যার। আপনারা চাইলে সিসিটিভি ফুটেজও দেখে নিতে পারেন। স্যার, ইনি হলেন সুরেশ। এই আজকে গান চালু করেছিলেন, কিন্তু জানি না কেন বাথরুমে লুকিয়ে পড়ে। না স্যার, আমি লুকিয়ে ছিলাম না। আমার পেটটা একটু খারাপ ছিল। আমার মনে হচ্ছিল আমি আবার বাথরুমে যাব, বাস। পেট তো খারাপ হবেই, পুরনো পাপি বলে কথা। হ্যাঁ, পুরনো পাপি? তুমি একে চেনো? হ্যাঁ স্যার, চাঁদুর ক্রিমিনাল রেকর্ড আছে আমাদের কাছে। না স্যার, আমি এত বড় পাপি নই। মানে স্যার, ওই এক আধবার ওই পকেটমারি করে স্যার ওই জেলে গেছিলাম, তাই আমি জানতাম ওই সব থেকে আগে আমি ফাঁসবো। সেই জন্যই তোর পেট খারাপ হয়। এই মিউজিক চালানোর জন্য তোকে টাকা কে দিয়েছিল? বিশাল? না স্যার, বিশাল স্যার দেয়নি। তাহলে কে দিয়েছিল টাকা? স্যার, ওই ভবেশ স্যার। কি? আরে কিন্তু ভবেশ বাবু তো জুয়েলারি শপেই কাজ করতো, উনি জিমের প্রমোশন কেন করবেন? স্যার, এটা তো আমি কোনোদিন জিজ্ঞাসা করিনি। ওই মানে স্যার, উনি যেটুকু বলেছেন আমি শুধু করেছি। সুরেশ, এই মিউজিকটা ঠিক 12টার সময় প্লে করো। কটার সময়? স্যার, 12টায়। গুড। অদ্ভুত ব্যাপার, যে লোকটা মারা গেছে সমস্ত দোষ তার উপর চাপিয়ে দাও। নিজেকে নির্দোষ প্রমাণ করতে সে তো আর ফিরে আসবে না। না স্যার, আমি সত্যি বলছি, আপনি বিশ্বাস করুন। ভবেশ? হ্যাঁ, অদ্ভুত ব্যাপার ভাই। যাকেই দেখো প্রত্যেকেই তো ভবেশেরই নাম বলছে। অভিজিৎ, যদি ওই বাঁদরের কস্টিউমটা ওখানে ওয়াশরুমের মধ্যে থাকে,
তাহলে কেউ তো ওখানে রেখেছে। মলের মেন্স টয়লেট থেকে নিজের নিজের মাঙ্কি শুট নিয়ে মলের মধ্যে একটা ক্যাওস তৈরি করতে হবে, সবার কাছ থেকে ব্যাগ ট্যাগ নিয়ে তারপরে ওখানে নাচ করতে হবে। ভবেশ আবার নয় তো? ভবেশ হয়তো ওই কস্টিউম নিয়ে এসেছে, সেটা সিসিটিভি ফুটেজেই জানতে পারবো। খোঁজ নিতে হবে যে ভবেশ কটার সময় মলে ঢুকেছিল, আর যখন এসেছিল তখন ওর কাছে ব্যাগ ছিল কিনা। কি বলো? আনন্দবাবুর কথা মতো মলের ভেতরে সকাল 10টায় এসেছিল, আর তারপর কোনো কাজেও বাইরে চলে যায়, আর তারপরও 11:15টার সময় ফিরে এসেছিল। হ্যালো, হ্যাঁ, ওকে ওকে ওকে, থ্যাঙ্কস স্যার। ওই যে 20 জন ডান্সারের মোবাইলে মেসেজ আর ভিডিও এসেছিল, সব ভবেশের মোবাইল থেকেই এসেছিল। ভবেশ 2 দিন আগে নতুন সিম কার্ড কিনেছিল। এখানেও ভবেশ। আচ্ছা পুরবী, ওই অ্যাকাউন্ট নাম্বারের ব্যাপারে জানতে পেরেছো, যেখান থেকে সমস্ত ডান্সারদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়েছিল? স্যার আমি ওই অ্যাকাউন্ট নাম্বার ব্যাংকে পাঠিয়ে দিয়েছি, কিন্তু এখনো অবধি কেউ কিছু জানায়নি। আমি আবার চেক করছি। চলো ভবেশের ফুটে চেক করি। মানে হচ্ছে খুনি এই রড দিয়ে ভবেশের মাথার ওপর 5 বার আঘাত করেছে। এই দেখো, এই 5টা আঘাতের চিহ্ন, এর মধ্যে 4টে আঘাতের চিহ্ন তারিকা খুব গভীর, কারণ এই যে চিহ্নটা এটা বেশি গভীর নয়, হালকা। কিন্তু সিসিটিভি ফুটেজে তো অপরাধী তো শুধু একবারই আঘাত করেছিল দেখা যাচ্ছে। সিসিটিভি ফুটেজে একবারই আঘাত করেছে, তার মানে এইটা হচ্ছে সেই আঘাত যেটা হালকা, গভীর নয়। খুনি একবার আঘাত করেছে, সিসিটিভি ক্যামেরা ভেঙে দিয়েছে আর পালিয়ে যাচ্ছিল, কিন্তু এই লোকটা দাঁড়িয়ে পড়েছে, মরেনি। খুনি দেখলো যে দাঁড়িয়ে পড়েছে, তখন আবার রডটা তুলে নিয়ে এর ওপর দামাদাম 4 বার খুব জোরে আঘাত করেছে, তারপর আর দাঁড়াতে পারেনি। ঠিক বলেছেন, এরকমই কিছু হবে। পিঁপড়ে, এতগুলো পিঁপড়ে আর আমাদের ল্যাবে? হ্যাঁ, তারিকা পিঁপড়ে তো তখনই আসে যখন কোনো ধরনের স্মেল মানে গন্ধ ওদের আকর্ষণ করে। কিন্তু এই হীরের পাউচের ভেতর কি আছে এত পিঁপড়েদের এটা অ্যাট্রাক্ট করছে? এটা তো জানতে হবে। এই পাউচটাকে ধুয়ে সেই জলটাকে টেস্ট করে দেখতে হবে যে এর মধ্যে কি এমন ছিল যাতে এই পাউচটার দিকে পিঁপড়েগুলো এইভাবে আকর্ষিত হয়েছে। পিঁপড়েদের তো একটাই পছন্দ, চিনি। সেটাই তো বেনেডিক্ট সুগার টেস্ট করছি। খালি হাত, তার মানে ওই মাঙ্কি শুট ভবেশই নিয়ে এসেছিল। মনে হচ্ছে সব প্ল্যানিং এই করেছিল। যদি এই ভবেশই মাস্টার মাইন্ড হয়
তাহলে মনে হচ্ছে ওর প্ল্যানে কিছু গড়বড় হয়ে গেছিল, যার কারণে ওকে প্রাণ দিতে হলো। আর ওর খুনি এই 20 জন ডান্সারের মধ্যে একজন। কিন্তু সেটা কি হতে পারে স্যার? হতে পারে যে সে কোনো ডান্সারই নয়। তার মানে স্যার? একটা কাজ করি, এই ডান্সারদের বরং আবার ডান্স করাই। কেন স্যার? এর আগে কোনো মিস্টেক করেছিল ওরা? এটাই তো আমাদের জানতে হবে। এই ব্যাপার। স্যার, ওই 20 জন ডান্সার্সের অ্যাকাউন্টে যে অ্যাকাউন্ট থেকে টাকা এসেছিল, সে অ্যাকাউন্টে একটা মেয়ের, ওনার নাম কাবেরী। আর স্যার, সবচেয়ে অবাক করা বিষয় হলো এ ভবেশের গার্লফ্রেন্ড। এখানেও ভবেশ? হ্যাঁ ডক্টর সালুকে। হে ভগবান, আমি সকালবেলা মলে এসে আটকে গেলাম। কে জানে সিআইডি কখন আসবে আর এসে খুনিকে ধরবে। দেখুন ম্যাডাম, খুনিকে খোঁজা আর বাড়িতে মোজা খোঁজা সম্পূর্ণ আলাদা ব্যাপার। একটু ধৈর্য ধরুন প্লিজ। আরে কি ধৈর্য ধরবো? তার উপর আবার সিআইডি ফোনটা নিয়ে চলে গেল। আরে অন্তত ওনাদের পারমিশন নিয়ে একটা ডান্সের প্রোগ্রামই তো দেখানো হোক, আর নয়তো থিয়েটার খুলে একটা সিনেমায় দেখিয়ে দাও না দেখুন বাবা, ম্যাডাম, তাহলে সিআইডি এই ভালো হয় মলটাকে না? পুরো সিল করে দিয়েছে। এখান থেকে কেউ বাইরে যেতে পারবে না, ছাড়ো, আপনাকে ওইখানেই যত থাকতে সব। হবে। এক্সকিউজ মি এভরিবডি, সিআইডি আপনারা একটু পিছিয়ে যান। আপনারা সবাই পিছিয়ে যান। সবাই একটু পিছিয়ে এদিকে চলে আসুন। কাম অন এভরিবডি, সবাই এইদিকে এসো। যান যান যান। তোমরা যে পজিশনে ছিলে, যেভাবে তোমরা ডান্স করছিলে, ঠিক সেম করবে। সুরেশ স্যার। মিউজিক অন করো। ঠিক আছে স্যার। नमस्ते बहनों और भाइयों, बड़े ही कम शब्दों में आपको सुनाना चाहता हूँ उस साल का लोकप्रिय गीत ये सलाम ले जाता हुआ उड़न खटोला और बीन बजाती हुई नागिन। আরেকবার দেখতে হবে। ওয়ান্স মোর প্লিজ। তুমি একটু এদিকে এসো। তুমি তো তুমি হলে খুনি? স্যার, আমি খুন করিনি স্যার। এই মিথ্যে কথা বলে কিন্তু তুই পার পাবি না, বুঝেছিস? স্যার, আপনি কি করে জানলেন যে আমি খুন করেছি? তোমার তাল ছড়া ডান্স দেখে সবাই একরকম ডান্স করছিল আর তুমি একেবারে অন্যরকম করছিলে। এতে পরিষ্কার বোঝা যায় তুমি ডান্সার নও, তুমি একজন চোর আর একজন খুনিও। স্যার, আপনারা আমাকে অকারণেই সন্দেহ করছেন না? কার কথা এই কাজ করেছো? ভবেশ। ভবেশ? ভবেশ তোমাকে টাকা দেবে নিজের খুন করানোর জন্য? হ্যাঁ স্যার, স্যার আমি চুরি করতে গেছিলাম স্যার।
ভবেশ আমাকে বলেছিল যে ওই সময় মলের মধ্যে ডান্সটা চলবে। এভি জুয়েলার্স এন্টার করার পর সেখানে শুধু আমি থাকবো। তুমি পিছন থেকে এসে আমার মাথায় আঘাত করো। সামনে একটা কালো ট্রেতে হিরে থাকবে, কিন্তু বেরিয়ে যাওয়ার আগে একটা কথা মনে রেখো, ওখানে একটা সিসিটিভি ক্যামেরা আছে, সেটাকে ভাঙতে ভুলো না। তারপর তুমি ওই দোকান থেকে বেরিয়ে বাইরে করিডোরে ওই একটা মপ রাখা থাকবে, তুমি গিয়ে সব কটা হিরে ওই বাকেটের মধ্যে ফেলে দেবে। আর তারপর ওখানে যে ডান্স পারফরমেন্স চলবে তাদের সাথে এসে জয়েন করো, তুমি তোমার ভাগ ঠিক পেয়ে যাবে। স্যার মনে হয় ওই রডটা ভুল করে ওর মাথায় একটু জোরেই লেগে গেছিল আর আরো মরে গেল। ভুল কিন্তু একবারই হয়, 4 বার নয়। ভবেশের মাথায় শুধু একবার নয়, 4 বার আঘাত করা হয়েছিল, 4 বার। 4 বার? স্যার কিন্তু আমি তো একবারই মেরেছিলাম স্যার। কি? কিন্তু হীরের পাউচ প্যাকের মধ্যে চিনি কি করে এলো? আসতে পারে দয়া, অবশ্যই আসতে পারে। যদি এগুলো হিরে না হয় চিনির টুকরো হয় তাহলে? কি ওই হিরেগুলো নকল ছিল? চিনির টুকরো ছিল ওগুলো? একদম ঠিক। মানে ইশিকা লাখ টাকার চিনি কিনতে যাচ্ছিল? আর এই চিনির জন্যই ভবেশের প্রাণ চলে গেল। ডক্টর সালুখে, আর ইউ শিওর যে আপনার বিচারে কোনো গন্ডগোল নেই? এক্সকিউজ মি? না মানে আমার কথা না, কোনো ভুল হয়নি দয়া, ওটা চিনিই ছিল। সেই জন্যে ফ্রেডি ওই ময়লা ফেলার বালতিতে কিচ্ছু পায়নি, কারণ হিরে ছিলই না, ওগুলো চিনি ছিল, জলে গুলে গেছে। গয়নার দোকানে হীরের বদলে চিনি? হ্যাঁ দয়া। অভিজিৎ, এই কেস পুরো উল্টোপাল্টা হয়ে গেছে। খুনি ওই বাঁদরদের মধ্যে কেউই না। কি? স্যার আপনারা যখন সুন্দরকে ধরলেন তারপরেও কেন মনে হচ্ছে ও খুন করেনি? আমরা এটা বলছি না যে ও খুনি নয়, ও আসামি। কিন্তু ওর অপরাধ শুধু এটাই যে ও দোকানে চুরি করেছিল আর ভবেশের উপর আক্রমণ করেছিল। কিন্তু ভবেশকে খুন করেছে অন্য কেউ। ওটা কে ছিল স্যার? এক্ষুনি বলছি, ব্যাস সামান্য একটু অপেক্ষা করুন, এক্ষুনি খুনি সামনে চলে আসবে। শোনো, তুমি ভবেশের মাথায় কতবার আঘাত করেছিলে? স্যার আমি ভবেশের মাথায় একবার মাত্র মেরেছিলাম, আর তারপর ক্যামেরা ভেঙে ওখান থেকে চলে যাই। আর তোমার যাওয়ার পরে ওখানে আসল খুনি এসেছিল, আর সে ভবেশের মাথায় 3-4টে জোরে বাড়ি মেরে দিল। আপনারা সবাই এইভাবে আমার দিকে কেন দেখছেন? কারণ সেই সময় দোকানে আপনি ছাড়া আর তো কেউ ছিলই না। না স্যার, আমি তো দোকানে আহত হয়ে পড়েছিলাম, কারণ এই সুন্দর আমাকে অ্যাটাক করেছিল। স্যার স্যার এই মিথ্যে বলছে স্যার, আমি তো ওর উপরে অ্যাটাক করিনি। আরে আমি কেন মিথ্যে বলবো? আমারই তো কোটি টাকা মূল্যের হিরে চুরি হয়েছিল। কোটি টাকা চিনি? এই চিনি দিয়ে চা খেতে খুব মজা হবে বস। ভাই, আমি তো ভাবছি যে এরকম একটা চিনির দোকান আমিও খুলে ফেলি, যেখানে এনার মতো একজন কাস্টমার এসে কয়েকটা চিনির টুকরোর পরিবর্তে এতগুলো টাকা দিয়ে যায়। কি ওগুলো সব হিরে ছিল না, চিনির টুকরো ছিল? আগে হ্যাঁ, অনেক বড় প্ল্যানিং করেছিলেন ইনি। গত মাসে ইনি দোকানের ইন্স্যুরেন্স ডাবল করান, তারপর দোকানে চুরি করান, যাতে ইনি রাতারাতি বড় লোক হতে পারেন। বাই দ্য ওয়ে মিস্টার আনন্দ, একটা কথা বলতে তো ভুলেই গিয়েছি, আপনার যে আসল আনকাট হিরেগুলো বাড়িতে রেখে দিয়েছিলেন সেগুলো আমরা বাজেয়াপ্ত করেছি। মিস্টার আনন্দ, সত্যি বলা ছাড়া আপনার কাছে আর কোনো উপায় নেই। এছাড়া আমি আর কি করতাম স্যার? নোটবন্দির কারণে আমার পুরো ব্যবসা শেষ হয়ে গিয়েছিল, তার উপরে আমার বাড়িও বন্ধক রাখতে হয়েছিল। আর কোনো উপায়ই ছিল না আমার। সামনে শুধু একটাই রাস্তা দেখতে পাচ্ছিলাম, নিজের দোকানেই চুরি করা। ভবেশ, ঠিক আছে? হ্যাঁ স্যার, কিন্তু ও যদি আরেকটু জোরে মারতো না তাহলে আমি তো। আর চিনি নিয়ে গেছে? হ্যাঁ স্যার, নিয়ে গেছে। প্ল্যান সাকসেসফুল। যাও সব গুছো। হ্যাঁ স্যার।
তুমি ভবেশের খুন করে দিলে যাতে ওর ভাগটা ওকে দিতে না হয়। তোমার হিরে তো তোমার কাছেই ছিল, কিন্তু যেহেতু ওটা চুরি হয়ে গেছে তাই ইন্স্যুরেন্সের টাকাটাও তুমিই পেতে। স্যার, যদি ভবেশকে না মারতাম তাহলে দিনের পর দিন ও আমাকে ব্ল্যাকমেল করতো। প্ল্যানিংটা তো ভালোই করেছিলেন। ডান্সাররা তো মাস্ক পরেছিল আর একে অপরকে তো চিনতই না। ওরা ডান্স করতো আর চলে যেত আর ফেসে যেত ভবেশ। আর ভবেশকেও মেরে দিয়েছিলেন যাতে ও কাউকে কিছু না বলতে পারে। স্যার, প্ল্যান তো ফুল প্রুফ ছিল, কিন্তু হঠাৎ ওই ওয়াচম্যান দোকানে চলে আসে। ও ভবেশের লাশটা দেখতে পায় আর চিৎকার শুরু করে দেয়। তাতেই আমি ফেঁসে যাই। স্যার স্যার, সমস্ত অপরাধী এই বোকামোটাই করে। তার মনে হয় যে তার প্ল্যানটা সম্পূর্ণ সফল, কিন্তু সেটা হয় না। কখনো না কখনো সে ধরাই পড়ে। এবার জেলের মধ্যে বসে আপনি ভাবতে থাকুন, একটু লোকসান হওয়া জীবন ভালো ছিল নাকি সারা জীবন জেলে কাটানো। এক মিনিট এসব কি হচ্ছে? স্যার, আপনি সিআইডি অফিসে অভিজিৎ না? আপনার বাড়ির সামনে লাশ পাওয়া গেছে, এ ব্যাপারে আপনি কি জানেন? স্যার, এই লাশটা আসলে কার? আপনার বাড়ির বাইরে এই লাশ এলো কোথা থেকে? এক মিনিট। স্যার, আপনি এই ব্যাপারে কি আগে থেকে কিছু জানতেন? আরে আপনারা পিছিয়ে যান, এটা ক্রাইম সিন। আপনারা আরে কি করছেন? স্যার, পিছিয়ে যান উত্তরটা তো বলছি। দিন, স্যার। দেখুন, আপনাদের আমি সব বলবো, কিন্তু আপনারা কি করে জানলেন এখানে লাশ আছে? কি করে খবর পেলেন আপনারা? স্যার, আমাদের কাছে একটা অজ্ঞাত কল এসেছিল, সে লোকেশন বলেছিল, বললো যে সিআইডি অফিসার অভিজিতের বাড়ির সামনে একটা লাশ আছে। আননোন কল? হ্যাঁ স্যার। কিন্তু স্যার, এই আসলে কে? স্যার, কিছু প্লিজ তো আপনাদের বলুন আমি স্যার। সব বলবো, প্লিজ। হ্যালো এসএপি স্যার। স্যার, আমার বাড়ির বাইরে একটা লাশ পাওয়া গেছে। বস, ওই লোকটির মৃত্যু মাথায় আঘাতের কারণে হয়েছে। রক্ত অনেকটা বেরিয়েছে, কিন্তু লাশটা বেশি পুরনো নয়। তার মানে ওর মৃত্যু কিছুক্ষণ আগেই হয়েছে? হ্যাঁ দা, সকাল 7টা থেকে 10টার মধ্যে। কিন্তু যে জায়গা থেকে লাশটা পাওয়া গেছে বস, ওখানে একটুও রক্ত পাওয়া যায়নি। মানে খুনটা হয়েছে অন্য কোনো জায়গায় আর লাশটা তোমার বাড়ির সামনে ছেড়ে দিয়ে যায়। ওকে কিছু জানতে পারলে? স্যার, এর নাম পবন। এ একটা হাইফাই হোটেলের বারটেন্ডার ছিল। এর স্ত্রী এবং বাচ্চা নাগপুরে থাকে। ওরও আজকে ওখানেই যাবার কথা ছিল স্যার। ওর মেয়ে আজকে অ্যাওয়ার্ড পেত বেস্ট স্টুডেন্ট পারফরমেন্সের জন্য। এই খবরটা শুনে ওরা খুবই শক। ওর স্ত্রী আর মেয়ে ও দুজনেই। মনে হচ্ছে এই খুনটা বদলা নেওয়ার জন্য করা হয়েছে।
এই দাঁতের ব্যাপারটা কি? আমি জানি স্যার। এই পবনকে আমি খুব ভালো করে চিনি স্যার। এ আমার অনেক পুরনো বিশ্বাসী খোঁচর ছিল। কি? হ্যাঁ ভাই, এ আমাকে অনেক ইনফরমেশন দিত। এর জন্য আমি অনেক আসামিদের ধরতে পেরেছিলাম। স্যার তাহলে এই দাঁতটা খেপানোর জন্য, উপহাস করার জন্য, এটা দেখানোর জন্য যে ওর মুখটা খোলা উচিত হয়নি। তার মানে এই কথা সত্যি যে এটা বদলা নেবার জন্য করা হয়েছে। যাদেরকে পবন গ্রেপ্তার করিয়েছিল তাদের মধ্যে কেউ ওকে মেরে দিয়েছে। কিন্তু স্যার, এই পবন যে অভিজিৎ স্যারের ইনফর্মার, এই কথাটা অন্যরা জানলো কিভাবে? হ্যাঁ, মানে সিআইডিতেও আমাদের ইনফর্মার কে আছে আমরা অন্যরা কেউ জানি না। তাহলে ওই খুনি কি করে জানলো যে পবন একজন ইনফর্মার? শুধু খুনি জানতে পারেনি স্যার, পুরো দেশ জানতে পেরে গেছে স্যার। এই দেখুন, এইমাত্র পাওয়া খবর অনুযায়ী পেশায় ওয়েটার পবন কুমার সিআইডির একটা খোঁচর ছিল। আজ সকালে পবন কুমারের লাশ সিআইডি অফিসার অভিজিতের বাড়ির সামনে থেকে পাওয়া যায়। ওনার হত্যার পেছনে তাদেরই হাত থাকার সম্ভাবনা, যাদেরকে ওনার সাহায্যেই সিআইডি গ্রেপ্তার করেছিল। এই খবরটা মিডিয়াতে পৌঁছলো কি করে? বাড়ির বাইরে যে রিপোর্টাররা ছিলেন ওনারাই বললেন যে আননোন কেউ ফোন করে এটা বলেছে। না স্যার, এই অচেনা লোক আর কেউ নয়, খুনি নিজেই। ও সমাজে আমাদের বদনাম করার জন্য এগুলো করেছে স্যার। সিআইডি কি এ ব্যাপারে খোঁজ নিতে আরে পারবে? ভাই বন্ধ করো, জানার জন্য দেখতে থাকুন। এসব কিছু আমার জন্যই হয়েছে। ওর সুরক্ষার দায়িত্ব আমার ছিল, আমার জন্যই ও মারা গিয়েছে। দেখো অভিজিৎ, যেটা হয়েছে সেটা তো আমরা বদলাতে পারবো না, কিন্তু একটা কথা তো পরিষ্কার, যে এটা করেছে না তাকে আমরা ছাড়বো না। অভিজিৎ, ওর সঙ্গে তোমার শেষবার কথা কবে হয়েছিল? মানে এটা তো নয় যে ও তোমাকে কোনো ইনফরমেশন দিতে চাইছিল আর সেই কারণে ওকে মারা হয়েছে? গত সপ্তাহে ওর সঙ্গে দেখা হয়েছিল, এরকম তো কোনো কথা হয়নি। অন্য কোনো ব্যাপার আছে, নিশ্চয়ই অন্য কোনো ব্যাপার। আচ্ছা, মারা যাওয়ার আগে পবন তোমাকে কিছু লোকের ব্যাপারে ইনফরমেশন দিয়েছিল না? তোমার কি কিছু মনে আছে? স্যার, পুরো রেকর্ড আছে আমার কাছে। পবন 3 বছর ধরে আমার সঙ্গে কাজ করেছে, আর এই 3 বছরে আমি ওর সাহায্যে 5 অপরাধীকে ধরেছিলাম। তার মানে এমন কেউ আছে যে পবনের উপর বদলা নিতে চাইছিল আর অভিজিৎকে চ্যালেঞ্জ করছে? হ্যাঁ, হতে পারে। আর এটাও হতে পারে ওই 5 জনের মধ্যে কেউ একজন যে পবনকে খুন করেছে। এই সুনীল ইন্ডিয়াতে নেই স্যার, বাকি 4 জন এখানেই আছে। সুমিত, বিক্রম, তারা আর এই রমেশ। হ্যালো স্যার, আমার নাম অজয়। বলুন স্যার, আপনারা কি খাবেন? রমেশ, নামটা কবে বদলালি? স্যার, ওদিকে গিয়ে কথা বলি প্লিজ। চল। ড্রাগসের কেসে জেল হয়েছিল না? জেল থেকে কবে বেরিয়েছিস? হ্যাঁ স্যার, আমি দিব্যি খেয়ে বলছি স্যার, আমি ওসব কাজ ছেড়ে দিয়েছি। এখন আমি ওসব উল্টোপাল্টা কাজ করি না, সত্যি। আচ্ছা, তাহলে তুমি ওকে মারলে কেন? ওকে? ওকে কাকে স্যার? আমি তো কাউকে মারিনি। পবনকে? ওই তোকে জেলে পাঠিয়েছিল না, তাই ওকে মেরে দিয়েছিস? না স্যার, আমি ওকে মারিনি। আমি তো কয়েক মাস আগে জেল থেকে ছাড়া পেয়েছি। আমি আর এমন কোনো কাজ করতে চাই না যাতে আমাকে আবার জেলে যেতে হয়। স্যার, আমি অনেক কষ্ট করে চাকরি পেয়েছি। যদি বস আমার এই ক্রিমিনাল রেকর্ডের ব্যাপারে জানতে পেরে যায় না, তাহলে আমাকে চাকরি থেকে বার করে দেবে। প্লিজ স্যার। তাহলে তুমি একে মারোনি? না স্যার। আজ সকাল 7টা থেকে 10টার মধ্যে কোথায় ছিলি তুই? এখানেই স্যার, আমার আজ সকালের ডিউটি ছিল। সত্যি বলছিস? সত্যি স্যার, আপনি চাইলে স্টাফদের জিজ্ঞাসা করুন, আমি কাউকে মারিনি। আপনি ভুল লোককে সন্দেহ করছেন স্যার। ঠিক আছে, তোর কথায় বিশ্বাস করছি, কিন্তু মনে রাখবি তোর উপরে আমাদের নজর থাকবে। সবকিছু ছিল আমার কাছে, বাড়ি, পরিবার, কেরিয়ার, একটা ভালো কাস্টম অফিসারের জবও ছিল। সবকিছু শেষ হয়ে গেল। শেষ হয়ে যায়নি, তুমি নিজেই নিজের হাতে সবকিছু শেষ করেছো। যদি তুমি তোমার চাকরির সুযোগ না নিয়ে স্মাগলারদের সাহায্য না করতে, তাহলে তোমার সাথে এইসব হতো না। কোনো শখ ছিল না আমার এসব করার।
আর কিছু অপশন ছিল না আমার কাছে। বাবার শরীর ঠিক ছিল না, টাকার দরকারও ছিল, আর সেই সময় আমি এই অফারটা পেলাম, তো আমি কি করতাম? আপনি প্লিজ বসে যান। কিন্তু দেখুন না, বাবার অসুখ নয়, আমার দুশ্চিন্তাই বাবার প্রাণ নিয়ে নিল। ফ্যামিলির লোকেরাও আমাকে দোষী বানিয়ে আমার সাথে সব সম্পর্ক শেষ করে দিল। আর কিচ্ছু বেঁচে নেই, না তো আমার নিজের কেউ আছে, না তো আমার কাছে কোনো টাকা আছে। তো আমি কি করে আপনার ইনফরমারকে মারতে পারি? আর এমনিতেও আমি আগে থাকতেই আমার একটা দোষের শাস্তি পাচ্ছি, আর অন্য কোনো দোষ করতে চাই না আমি। দেখুন, আপনি প্লিজ আমাকে বিশ্বাস করুন, আমার এটায় কোনো হাত নেই। পবনের খুন তুমি করিয়েছো না? এখন তুমি নিজে বলবে না আমরা বলাবো? কে পবন যে খবর দেয়? আমি তো তোমাদেরকে খুব চালাক মনে করতাম। দেখতে পাচ্ছ তো আমার অবস্থা, আমি এখানে জেলে আছি, তবুও আমায় জিজ্ঞাসা করছো? এই টুপি তুমি অন্য কাউকে পরাবে, বুঝেছো? তোমার অবৈধ কার্যকলাপে তুমি যত টাকা কামিয়েছো তাই দিয়ে জেলের বাইরে তুমি কি কি করতে পারো আমরা সব জানি। বল, পবনের সুপারি কাকে দিয়েছিলি? কে কথা বলছো তুমি? মনে হচ্ছে আজকাল সিনেমাটা একটু বেশি দেখো। আমার অবস্থা দেখছো তো এখানে, না আমার কাছে ফোন আছে, না আমার সাথে কেউ দেখা করতে আসে। তাহলে কি করে আমি কারোর সুপারি দেব? আমায় সম্মান দেওয়ার জন্যে ধন্যবাদ। তোমাদের কি মনে যে আমি এত বড় গ্যাংস্টার যে ভেতরে বসে বসেই বাইরে যে কাউকে মারতে পারি? তাহলে তার জন্যও থ্যাংক ইউ। তোমার এগুলো মজা মনে হচ্ছে, হ্যাঁ? এতে তোমার হাত আছে কি না সেটা তো আমরা জেনেই যাব, কিন্তু এতে যদি তোমার হাত থাকে তাহলে এখন এই যে তোমার অবস্থা আছে না, এর থেকেও খারাপ অবস্থা করে দেবো তোমার। দেখো, ওই পবন মালটাকে কিন্তু আমি মারাইনি, কিন্তু হ্যাঁ, যে কেউ এই কাজটা করুক, কাজটা ভালো হয়েছে। আর ও এখানেই থামবে না, এক এক করে সবাইকে মারবে, আর তুমি দেখতেই থাকবে। হ্যালো, আরে বাবু, আমি বুঝতে পেরেছি তুমি পবনের খবর শুনে ভয় পেয়েছো। তুমি চিন্তা একদম করো না। আরে খবরের লোকেরা বাড়ি চড়িয়ে বলে, আর তাছাড়াও আমার ব্যাপারে শুধু দুজনেই জানে, তুমি আর অভিজিৎ স্যার। তৃতীয় আর কেউ জানেই না যে আমি অভিজিৎ স্যারের খোঁচর। আমি দেখা করবো তো ওনার সাথে কাল। হ্যাঁ, আর একটা নতুন খবরও পেয়েছি। আরে তুমি একটুও চিন্তা করো না, আমি তাড়াতাড়ি দেখা করছি তোমার সাথে, ঠিক আছে? ওকে, বাই। কে কে ওখানে? অভিজিতের আর একজন ইনফরমারের মৃত্যু হয়ে গেছে। আসলে ইনি কে, যিনি এক এক করে সিআইডি অফিসার অভিজিতের সব ইনফরমারকে মারছেন? আসলে এর পেছনে রহস্যটা কি? আর একটা প্রশ্ন স্যার, স্যার আমরা জানতে পেরেছি এই আপনার ইনফরমার ছিল। স্যার একের পর এক খোঁচর খুন হয়ে যাচ্ছে, এই ইনফরমেশনটা লিক কোথা থেকে হলো স্যার? স্যার আপনি কি কোনো প্রমাণ পেয়েছেন এই ব্যাপারে? স্যার আর কত লোকের প্রাণ যাবে স্যার? স্যার সিআইডি কি করছেটা কি? গলা টিপে মারা হয়েছে একে।
ওনার নতুন বিয়ে হয়েছিল স্যার। ওর অসহায় বউকে কিছু বলবেন আপনি? তাহলে আপনি হলেন সেই অভিজিৎ, আমার অজিতের অভিজিৎ স্যার। কত ভরসা করতো আপনার উপর, আর আপনি ওকে ব্যবহার করেছেন, ওকে ধোঁকা দিয়েছেন। আপনি ওকে রক্ষা করবেন তার ভরসা দিয়েছিলেন না? কি হলো সেই ভরসা? কত টাকায় বেচেছেন ওকে? বলুন, জবাব দিন। কত টাকা পেয়েছেন আপনি নিজের বিবেক, নিজের মনুষ্যত্ব বেচার জন্য? বলুন। ম্যাম প্লিজ শান্ত হন। আপনি কি জানেন আপনি কার ব্যাপারে বলছেন? মেরেছেন আমার অজিতকে, খুনি। প্লিজ ম্যাম শান্ত হন, শান্ত হন আপনি। শোনো, ওনাকে ওদিকে নিয়ে যাও। ম্যাম প্লিজ শান্ত হন, নিয়ে যাও ওনাকে। তো এ হলো ইনফর্মার অজিতের ওয়াইফ, যার কান্না চিৎকার করে সিআইডি অফিসার অভিজিতের কাছে প্রশ্ন করছে। কি এটা? হ্যাঁ, এখানে কোনো মজা হচ্ছে? ক্রাইম সিন এটা। আপনারা এখান থেকে যান আর আমাদের কাজ করতে দিন। বাইরে যান। পুরবি, বডিটাকে ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে দাও। স্যার। ওরা ঠিকই বলছে, আমার জন্যই দুজন মারা গেল। এটা তুমি কি বলছো অভিজিৎ? তুমি কিচ্ছু করোনি। কি করেছো তুমি? স্যার আমি তো কিছুই করতে পারলাম না। এরা দুজনে আমার ইনফরমার ছিল, তাই সুরক্ষার দায়িত্ব আমার ছিল, কিন্তু আমি ফেল করলাম স্যার। জানি না কেউ কিভাবে এদের ব্যাপারে জানতে পারলো। এটাই তো জানতে হবে অভিজিৎ। এই যে দুজনের মৃত্যু হয়েছে, এরা দুজনে তোমার ইনফরমার ছিল, আর এটা তো কোনো কাকতালীয় হতে পারে না। কোথা থেকে তো ইনফরমেশনটা লিক হয়েছে? হ্যাঁ, কিন্তু কোথা থেকে? এরা দুজন একে অপরকে চিনতও না স্যার। এদের ব্যাপারে যদি কেউ জানতো সেটা হচ্ছে আমি ছাড়া আর কেউ জানতো না এদের ব্যাপারে। হ্যাঁ, এরপরে খুনি জানতে পেরে গেছে। কিন্তু খুনি জানতে পারলো কিভাবে? অভিজিৎ একজন আরেকজনকে চিনতো না, তারপরেও ওদের দুজনের সম্পর্ক ছিল শুধুমাত্র তোমার সাথে, শুধু তোমার সাথে। তাহলে খুনিকে এদের ইনফরমেশন তুমি ছাড়া আর কে দিতে পারে? স্যার আপনার কি মনে না হচ্ছে? না না অভিজিৎ, আমি এটা বলতে চাইছি না। তুমি ভেবেচিন্তে বলো, তুমি এদের সমস্ত ইনফরমেশন মানে খোঁচরদের কোথায় রেখেছিলে? বাড়িতে, কম্পিউটারে, নিজের ফোনে, অফিসে, কোথাও তো রেখেছিলে। স্যার আমি ওগুলো খুব সাবধানে রেখেছিলাম। ওগুলো আমার পার্সোনাল ল্যাপটপে আছে, আমার বাড়িতে আছে, কেউ অ্যাক্সেস করতে পারবে না স্যার। তাহলে অভিজিৎ, আমাদের তোমার বাড়িতে যেতেই হবে, এটা তো জানতেই হবে এই লিকটা কোথা থেকে হয়েছিল এই সমস্ত ইনফরমেশনের। মনে হচ্ছে তোমার অনুপস্থিতিতে কেউ তো এখানে এসেছিল আর তোমার ল্যাপটপ থেকে ডেটা চুরি করে নিয়েছে। আর আজকাল এই পাসওয়ার্ড ক্র্যাক করতে কত সময় লাগে? আরে ভাই, পাসওয়ার্ডের তো ব্যাপারে নেই, এখানে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আছে, এই ফেস রিকগনিশন ডিভাইস। আমি ছাড়াই ল্যাপটপ কেউ খুলতেই পারবে না। কিন্তু স্যার কম্পিউটার থেকে ডেটা চুরি করার জন্য এখানে আসার কি দরকার? কম্পিউটারটাকে তো হ্যাকও করা যেতে পারে। হ্যাঁ হতে পারে, কিন্তু এই ল্যাপটপ থেকে নয়, কারণ এতে ইন্টারনেট কানেকশনই নেই। তাহলে এখান থেকে ইনফরমেশন বাইরে গেল কি করে? স্যার চেক করা যাক। স্যার আপনার কম্পিউটারকে রিমোট অ্যাক্সেস করা হয়েছে। কিন্তু কিভাবে? এতে তো ইন্টারনেট কানেকশনই নেই, কিভাবে? স্যার এটা দেখুন, এই ফাইলটা 2 সপ্তাহ আগে খোলা হয়েছিল, ডেটটা দেখুন। কিন্তু এই ডেটে তো আমি মুম্বাইতে ছিলামই না, বাইরে ছিলাম। এটা কি করে হতে পারে? হতে পারে স্যার। স্যার আপনি কোনো নতুন সফটওয়্যার কপি বা ইনস্টল করেছেন এই 2-3 সপ্তাহ আগে? সেটার কোনো প্রয়োজন নেই পুরবি, তুমি জানো এই ল্যাপটপে আমি কেস রিলেটেড ইনফরমেশনই রেখেছি, আর কিছু রাখার প্রয়োজনই নেই। হ্যাঁ, মাঝে মধ্যে পেন ড্রাইভ ইউজ করি কিছু ডেটা বা ইনফরমেশন নেওয়ার জন্য। স্যার পেন ড্রাইভ? হ্যাঁ স্যার ওই পেন ড্রাইভ দেখাবেন আপনি? স্যার? হ্যাঁ স্যার, স্যার জানতে পেরে গেছি আসলে কি হয়েছিলটা কি। কি হয়েছিল? স্যার এই সবকিছু এই পেন ড্রাইভটার জন্য হয়েছে। এই পেন ড্রাইভের জন্য? হ্যাঁ স্যার। স্যার এটা পেন ড্রাইভ নয়, একটা স্মার্ট ডিভাইস। এই দেখুন স্যার, আপনি বলেছিলেন আপনার ল্যাপটপ ইন্টারনেটের সাথে কানেক্টেড ছিল না, কিন্তু যখনই আপনি এই পেন ড্রাইভ আপনার ল্যাপটপের সাথে লাগালেন, আপনার ল্যাপটপ একটা অচেনা নেটওয়ার্কের সাথে কানেক্টেড হয়ে গেল, যেরকম ওয়াইফাই ডঙ্গেল হয়।
আর তারপরে স্যার এটা একটা প্রক্সি নেটওয়ার্ক। এটা আপনি দেখতে পাবেন না, কিন্তু এই নেটওয়ার্কের সাথে জুড়ে থাকা অন্য ব্যক্তিকে আপনার ল্যাপটপের অ্যাক্সেস দিয়ে দেবে। যেমন ধরুন কেউ আপনার কম্পিউটার রিপেয়ার করবে, আপনার কম্পিউটার ধরুন খারাপ, তো সে আপনার কম্পিউটার না ধরে দূর থেকে রিমোট দিয়ে আপনার কম্পিউটার অ্যাক্সেস করে ঠিক করতে পারবে। এক্স্যাক্টলি স্যার, কেউ একজন এই পেন ড্রাইভের সাহায্য নিয়ে আপনার ল্যাপটপ অ্যাক্সেস করেছে আর ইনফরমারদের ফাইল চুরি করে নিয়েছে। তার মানে সবটাই প্ল্যান ছিল। খুনি পেন ড্রাইভ তোমার আশেপাশে কোথাও প্ল্যান করেছিল। তোমার কিছু মনে আছে যে এই পেন ড্রাইভ তুমি কোথায় পেয়েছিলে? আরে এটা তো আমি অনলাইনে কিনেছিলাম, একটা ভালো সস্তা অফার ছিল, আমার মেলে এসেছিল। এক মিনিট, এই মেলটা এসেছিল। স্যার এটা তো কোনো শপিং ওয়েবসাইট। হ্যাঁ, খুব ভালো এস্টাবলিশ ওয়েবসাইট। ডিসকাউন্ট দিচ্ছিল তাই আমি 2-3টে পেন ড্রাইভ কিনে নিই। স্যার এই ওয়েবসাইটটা তো কপি, কিছু কিছু কোড আলাদা আছে, কেউ যদি একবার দেখে তো বুঝতে পারবে না। স্যার এইসব ওয়েবসাইট থেকেই হ্যাকাররা অন্যদের অ্যাকাউন্ট থেকে টাকা চুরি করে। স্যার অনেক কম্পিউটার এক্সপার্টেরা এইরকম সাইবার ক্রাইমের সাথে যুক্ত। তার মানে আমার যে মেলটা আসে তাতে আমি সেই লিঙ্কে ক্লিক করি আর তখন আমি নকল ওয়েবসাইটে চলে যাই। হ্যাঁ স্যার, এইভাবেই এই পেন ড্রাইভ প্ল্যান করা হয়েছিল। এই ব্যাপারটা যতটা সহজ মনে করছো ততটা নয়, অনেক জটিল ব্যাপার এটা। অভিজিৎ, তোমার কম্পিউটার থেকে এটা যেই করছে না, ও ইনফরমারের পুরো ডিটেলসটাই বের করে নিতে পারে আর তাদের সাথে ও অনেক কিছুই করতে পারে। খুব বড় ভুল করেছি আমি, জানি না এর পরের শিকার কে হতে পারে। হ্যাঁ রবি। হাই স্যার, এই নিন ডিটেলস। খবর কি একদম পাকা? পাকা খবর স্যার, আমার ইনফরমেশন কখনো ভুল হয় না স্যার। স্যার খুব ডেঞ্জারাস লোক ওরা। সেটা আমি দেখে নিচ্ছি, তুমি এটা রাখো। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। সাবধানে যাও। বাই স্যার। স্যার কাল রাত্রিরে ড্রাগের একটা বড় ডিল হতে চলেছে, আর এই দুটো নতুন মুখ সামনে এসেছে স্যার। ঠিক আছে, তুমি যাও, পরে আমি দেখা করছি। ঠিক আছে স্যার। রবি আর কুনাল, স্যার এই দুজনের সাহায্যে আমি অনেক বড় বড় কেস সলভ করেছি। এমন কেস যার মধ্যে অনেক বড় বড় লোক জড়িত আছে। তাহলে অভিজিৎ, আমাদের যে কোনো ভাবে ওদের কাছে পৌঁছতে হবে এর আগে খুনি ওদের কাছে পৌঁছে যাক। পুনাম। হাই কুনাল, কোথায় ছিলে তুমি? কত ফোন করেছি তোমাকে, এসএমএসও করেছি, একটাও রিপ্লাই দাওনি তুমি। আমি বাইরে গেছিলাম কাজে, আর তুমি তো জানো আমি যখন কাজের জন্য বাইরে যাই ফোন ইউজ করি না। তুমি আর তোমার কাজ, জানি না কি কাজ করো তুমি, এক সপ্তাহ নিখোঁজ থাকো। আচ্ছা এসব ছাড়ো না, এখন তো এসে গেছি, চলো একটু ভালো কথা বলি। আচ্ছা এটা বলো, কি অর্ডার করবো তোমার জন্য? অভিজিৎ স্যার, আমি এক সেকেন্ড আসছি। এক্সকিউজ মি। ইয়েস। আমি একটু কাগজটা দেখতে পারি? ও শিওর। আরও একটা খোঁচরের হত্যা। সূত্র অনুযায়ী মৃত ব্যক্তি অজিত বাবু সিআইডি সিনিয়র ইন্সপেক্টর অভিজিৎ বাবুর ব্যক্তিগত খোঁচর ছিল। এক সপ্তাহের মধ্যে এটা দ্বিতীয় ঘটনা। এর আগে পবন নামে আরও এক খোঁচরের হত্যা হয়েছে। ইন্সপেক্টর অভিজিতের ওপর নিজের খোঁচরদের ও ইনফরমেশন লিক করার অভিযোগ আনা হচ্ছে। ইন্সপেক্টর অভিজিতের অন্যান্য খোঁচরদেরও প্রাণ বিপদে বলে হচ্ছে। হে ভগবান, এটা হতে পারে না। কি কি হতে পারে না? এই খবর। আই নো, কত খারাপ বিষয় না? যারা নিজেদের প্রাণ বিপন্ন করে আমাদের জন্য কাজ করে তাদেরই প্রাণ নিয়ে ব্যবসা। ইন্সপেক্টর অভিজিৎ এটা কি করে করতে পারেন? কুনাল, কি হয়েছে তোমার? কি ভাবছো তুমি? কুনাল, আর ইউ ওকে? আচ্ছা শোনো, আমাকে যেতে হবে। যেতে হবে? কোথায় যেতে হবে? এখনই তো এলে, এক্ষুনি কোথায় আমি যাবে? তোমাকে সব বলবো। হ্যাঁ ঠিক আছে, বলবো। অটো।
না, না, আমাকে মেরো না, ছেড়ে দাও স্যার। কুণাল, আমি অভিজিৎ। অভিজিৎ স্যার, স্যার ভালো হচ্ছে আপনি এসে গেছেন। স্যার ও আমাকে মেরে দেবে, স্যার ও আমাকে মেরে দেবে। দেখো, শান্ত হও, এখানে কেউ নেই, বুঝেছো? আমরা থাকতে কেউ কিচ্ছু করতে পারবে না, ঘাবড়িও না। কুণাল, আমি তোমাকে সেফ হাউসে নিয়ে যাব। ওখানে তোমার কাছে কেউ পৌঁছতে পারবে না। স্যার, রবির ফোনের লোকেশন এখানটাই দেখাচ্ছিল। এখানেই তো থাকা উচিত, কিন্তু দেখতে তো পাচ্ছি না। রবি, রবি, হ্যালো। হ্যালো স্যার। রবি। রবি, কোথায় তুমি? কোথায় পালাচ্ছ? আমার উপর ভরসা নেই তোমার? আপনি কি ভেবেছিলেন আপনি আমায় খুঁজে পাবেন? এত সোজা নয় স্যার। রবি, দেখো, তুমি যা ভাবছো তা সত্যি নয়। তোমায় কেউ মেরে ফেলতে পারে, কিন্তু সেটা আমি নয়। আমি তোমায় বাঁচানোর চেষ্টা করছি। শোনো, আমি তোমাকে সেফ হাউসে নিয়ে যাব। সেখানে তোমার কোনো বিপদ হবে না, বুঝতে পেরেছো? রবি, রবি, আমরা তোমাকে সাহায্য করতে চাই, আমাদেরকে বিশ্বাস করো। ভরসা? ওই দুটো লোকও তো আপনাদের ওপর ভরসাই করেছিল, কিন্তু ওরা কি পেল? মৃত্যু। দেখুন স্যার, আমার কাছে আমার জীবন খুব দামি। আমার পেছনে আমার পরিবার আছে। আমি এত তাড়াতাড়ি মরতে চাই না। আমার জীবনটা ছেড়ে দিন স্যার। আমি মরতে চাই না, প্লিজ আমায় আমায় যেতে দিন স্যার। আমাকে খোঁজা বন্ধ করুন। রবি, রবি, তুমি আগে আমার কথাটা শোনো। না স্যার, আমি বললাম তো না, আগেই আপনার ওপর ভরসা করে আমি অনেক বড় ভুল করেছি। একবার ভুল করেছি, বারবার করব না। আমি জানতাম না যে আপনি বিক্রি হয়ে গেছেন স্যার। আমাকে প্লিজ খোঁজা বন্ধ করুন স্যার। রবি, কোথায় তুমি? তোমায় কেউ মেরে ফেলতে পারে, এটা বোঝো। বাই স্যার। রবি, রবি, এ বিশ্বাস করবে না, কিছুতেই করবে না। যে কোনো ভাবেই আমাদের ওকে খুঁজে বের করতে হবে। 4 জনের মধ্যে 3 জন ইনফর্মার সেফ হাউসে পৌঁছে গেছে। শুধু এই রবি বাইরে আছে, তাই না? স্যার, এই দুজনের টিপস অনুযায়ী যারা গ্রেপ্তার হয়েছে তাদের লিস্ট চলে এসেছে। এদের মধ্যে এমন কেউ আছে আইটি কম্পিউটার এক্সপার্ট? না স্যার, এরকম তো কেউ নেই, কিন্তু এই বিক্রম। ওর সঙ্গে তো আমরা জেলে দেখা করেছিলাম। কেন, কি হয়েছে? স্যার, প্রতি সপ্তাহে স্ত্রী একে জেলে ফোন করে, আর গত শুক্রবারেও স্ত্রী একে জেলে ফোন করেছিল। কিন্তু রবি, এর থেকে কি প্রুফ হয়? স্যার, আমি আর ফেরি স্যার জানতে পেরেছি যে ফ্রাইডেতে ওনার ওয়াইফ হসপিটালে ছিল, কিন্তু ও কাউকে ফোন করেনি। ফ্যান্টাস্টিক, অসাধারণ কাজ করেছো তোমরা দুজনে। এবার ঠিক জানতে পারবো, যদি বিক্রমকে ওর স্ত্রী ফোন না করে থাকে, তাহলে কে ফোনটা করেছে, আর সেটা বলবে এই বিক্রমই। আমরা সব জানি ওই শুক্রবারে তোমার বউ হসপিটালে অ্যাডমিট ছিল। ও তোমাকে ফোন করেনি। ওই দিন ওর নাম করে যে কল এসেছিল তোমার কাছে, ওই ফোনটা কে করেছিল তোমাকে? আমি বলেছি না তোমাকে আগেই যে আমি কিচ্ছু করিনি? তাহলে কেন বারবার চলে আসো আমার আর তোমার সময় খারাপ করার জন্য? সময় আমরা নয়, তুমি নষ্ট করছো আমাদের, আর এটা আমরা কিছুতেই সহ্য করব না। ঠিকঠাক বলো, কি জানো এই খুনের ব্যাপারে? হ্যাঁ বলো, না হলে আমার মাথা যদি খারাপ হয়ে যায় না। দেখ, চুপচাপ ওখানে বস। এখন পর্যন্ত তুই জেলে আছিস, খাওয়া দাওয়া করছিস, ঘুরে বেড়াচ্ছিস। যদি এখনো সত্যিটা না বলিস, তাহলে এখান থেকে সোজা কালকুটরিতে যাবি। কালকুটরি বুঝতে পারছিস তো? অন্য জিনিস তো বাদই দে, আলো তুই দেখতে পাবি না। আজকেই তোর শেষ সুযোগ। সত্যিটা বল, না হলে আমি তোকে কালকুটরিতে পাঠানোর ব্যবস্থা করব। ফোন? একটা ফোন এসেছিল। আমি জানি না ওই লোকটাকে। ও তো আমায় ফোনে একটা ডিলের কথা বলেছিল। কি রকম ডিল? এই ডিলটা এটাই ছিল, আমাকে যে জেলে পাঠিয়েছে, যে আমায় ফাঁসিয়েছিল,
ও বলেছিল যে আমি যদি ওকে 3 কোটি টাকা দিই তাহলে ও ওকে মেরে দেবে। তা তুমি কি বলেছিলে? স্যার সত্যি বলবো, আমি তোর কথাতে বিশ্বাসই করিনি। আমার মনে হয়েছিল কেউ আমার সাথে মজা করছে, তাই আমি ওকে না বলে দিয়েছিলাম। তারপর ও আমি বলল যে আরো কিছু লোক আছে যারা ওর ওপর বদলা নিতে চায়, ওরা ওকে মারার জন্য যত ইচ্ছে টাকা দেবে। আরও এটাও বলেছিল আমাকে যাতে আমি নিউজে দেখে নিই যে ও সত্যি বলছে। তারপর আমি নিউজ শুনলাম যখন, কিন্তু স্যার আমি একটা কথা বলছি, আমি ওর নাম জানি না, আর কখনো ফোনও আসেনি ওর। আমি যা কিছু জানতাম সব আপনাদের বলে দিলাম। সত্যি বলছি স্যার, সত্যি। ঠিক আছে। তার মানে ও আরো অনেক লোকের সঙ্গে কন্ট্রাক্ট করেছে, অনেক বড় গেম খেলেছে। অপরাধীদের থেকে টাকা কামানোর ব্যবসা খুলে বসেছে। স্যার আপনার বাকি খোঁচরদেরও প্রাণ সংশয়ের ভয় রয়েছে। আমরা খুনির ব্যাপারে কিচ্ছু জানি না। 3 কোটি, ওর চাহিদা অনেক বড়, আর এর জন্য যাকে তাকে ফোন করবে না, এমন কাউকে করবেও যে ওর চাহিদাটা পূরণ করতে পারে। ঠিক বলেছ তায়া। খোঁজ নিয়ে দেখি আমাদের লিস্টে কতজন আছে যে 3 কোটি টাকা। সপ্তাহে ওর ফোন এসেছিল, কুণালের জন্যই ও জেলে গিয়েছিল। আরে 3 কোটি টাকাও দিতে পারবে। নিজের বদলাটা পূরণ হওয়ার অপেক্ষা করছো কি? কুণালের সুপারি দিয়েছিস খুনিকে? হ্যাঁ, এখন ওর মৃত্যুর খবরের জন্য ওয়েট করছিস? এসব কি কথা বলছেন আপনারা? আমি কোনো কুণালকে চিনি না, না আমি কাউকে কারোর সুপারি দিয়েছি। তাহলে গত সপ্তাহে ফোন তোর কাকা করেছিল? হ্যাঁ এসেছিল তো। না, তোমার কাকা তো এই পৃথিবীতে নেই। তাহলে কোথা থেকে কল এসেছিল? স্বর্গ থেকে না নরক থেকে? এই শোনো, তুমি এখন ফেঁসে গেছো। তোমার জন্য ভালো এটাই হবে সব সত্যি সত্যি বলে দাও। আচ্ছা যাও তাহলে, আগে আমার লয়ারকে ডেকে আনো। ওনার আসার আগে না আমি কিচ্ছু বলবো না। আমাকে যা কিছু জিজ্ঞেস করবে ওনার আসার পরে করো। যাও ডেকে আনো আগে ওনাকে। ঠিক আছে, যদি তুই এই অপশন দিস তাহলে আমরা এটাই করব। এ কোথায় নিয়ে যাচ্ছেন আপনারা আমাকে? আমরা তোকে তো বলার সুযোগ দিয়েছিলাম, কিন্তু তুই বললি উকিল ডাকতে। এবার তোমার সাথে কি হবে কেউ জানতেও পারবে না, তোমার উকিলও না। এটা 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 আপনারা ভুল করছেন। সিআইডি এটা করতে পারে না। ঠিকই বলেছিস যে সিআইডি এটা করতে পারে না, সিআইডি কোনো ভুল করেই না। আমরা তো সবাইকে এটাই বলবো যে তুই আমাদের উপরে আক্রমণ করার চেষ্টা করেছিলি, আর আমরা নিজে বাঁচার জন্য তোমাকে গুলি করে না দিয়েছি। স্যার প্লিজ এটা করবেন না। শান্ত, পঙ্কজ স্যার কোনো ফাঁকা জায়গায় গাড়িটাকে দাঁড় করাও। ওকে স্যার। চল বাইরে বেরো। না স্যার প্লিজ আমাকে মারবেন না স্যার। আরে চল চল, পালা পালা পালা। না স্যার প্লিজ প্লিজ স্যার পালা পালা। না স্যার প্লিজ প্লিজ স্যার প্লিজ স্যার স্যার প্লিজ। আরে পালা। স্যার 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 আমি বলছি স্যার, স্যার আমি বলছি স্যার আপনারা ঠিকই বলছেন। আমার কাছে খুনির ফোন এসেছিল স্যার। কুণালকে মারার সুপারি আমিই দিয়েছিলাম স্যার। হ্যালো শেখর। হ্যাঁ কে? শেখর আমি কে সেটা জানার তোর কোনো দরকার নেই। তুই শুধু এটুকু জেনে রাখ যে তুই যার জন্য জেলে গেছিস আমি তাকে চিনি, আর ওকে আমি প্রাণে মেরেও দিতে পারি, কিন্তু তার জন্য আমার টাকা চাই। কত টাকা চাই তোর? পুরো 3 কোটি। ঠিক আছে, অর্ধেক টাকা তোর আমি অ্যাকাউন্টে ফেলে দিচ্ছি, আর বাকি অর্ধেক টাকা কাজ শেষ হবার পর। কিন্তু হ্যাঁ, বেশি চালাকি করবি না, না হলে তুই জানিস তো আমি কে। শেখর আমি এক কথার মানুষ, তোমার কাজ ধরে নাও হয়ে গেছে। চল রাখছি এবার। এই শোন, এটা রাখ, কাউকে বলবি না। স্যার স্যার আমি আমার স্ত্রীর সাহায্যে ওর অ্যাকাউন্টে অর্ধেক টাকা পাঠিয়ে দিয়েছিলাম স্যার, আর অর্ধেক টাকা কাজ শেষ হওয়ার পর বলেছিলাম আমি দেবো, কিন্তু এখনো পর্যন্ত কুণালের কিচ্ছু হয়নি স্যার। মানে কুণালের বিপদ রয়েছে?
স্যার একটা প্রশ্ন স্যার। স্যার স্যার প্লিজ বলুন স্যার, এই কেসে কি কোনো প্রকার প্রোগ্রেস হলো? বলুন স্যার প্লিজ। স্যার সিআইডির উপর একটা গুরুতর অভিযোগ করা হচ্ছে, পুরো দেশ জানতে চায় স্যার। ইনভেস্টিগেশন চলছে, সবকিছুই জানতে পারবেন। এক্সকিউজ মি, এক সেকেন্ড। কি হলো স্যার? স্যার স্যার একটা খুব খারাপ খবর আছে স্যার। স্যার আমাদের সেফ হাউসে ওই কুনাল ছিল না স্যার, ও পালিয়ে গেছে স্যার। হোয়াট? কিভাবে ও পালালো? তুমি জানো যে ওর জীবন বিপন্ন। স্যার কিচ্ছু বুঝতে পারছি না স্যার। স্যার ওকে অনেক খোঁজার চেষ্টা করেছে কিন্তু কোথাও পাচ্ছি না। আই ডোন্ট কেয়ার, খোঁজো যে করেই হোক, খুনি ওর কাছে পৌঁছানোর আগেই ওকে খুঁজে বের করো। স্যার। ইয়েস, নাও দিস ইজ দি ব্রেকিং নিউজ। একের পর এক সিআইডি ইনফর্মার হত্যার রহস্য উন্মোচনে সিআইডি অপারগ ছিল। আর এইমাত্র আমরা খবর পেলাম যে কুনাল নামে সিআইডির আরেকজন খোঁচর, যার সুরক্ষার দায়িত্ব সিআইডি নিয়েছিল, সে নিখোঁজ। সিআইডি কুনালকে যে সুরক্ষিত স্থানে রেখেছিল সেখান থেকে কুনাল পালিয়ে যায়। সিআইডি কি কুনালের কাছে পৌঁছতে এবং তাকে বাঁচাতে সফল হবে? কে তুমি? তোর গেম ওভার। রবি তুমি? কুনালের পালিয়ে যাওয়ার খবর আমরা ইচ্ছে করেই মিডিয়াতে দিয়ে দিই। আমরা জানতাম খুনি যখন ওর সুপারি নিয়েছে, ওকে মারার জন্য অবশ্যই আসবে। আর সেটাই হয়েছে, মিডিয়া খবর ছড়িয়ে দিয়েছে, আর সেটা শুনতে শুনতে তুমি এখানে চলে এসেছো। তুমি এখানে নিজে আসোনি, তোমাকে আনা হয়েছে। আমরা জানতাম তোমার কাছে ইনফরমারদের লিস্ট আছে, আর ওখানে কুনালেরও নাম ছিল। আর কম্পিউটারের ব্যাপারে তুমি তো অনেক জানোই। তুমি কুনালের নাম্বার ট্র্যাক করলে আর এখানে চলে এলে। রবি তুমি এটা কেন করলে? তোমার উপরে আমি ভরসা করেছিলাম। ওরা তোমার কি ক্ষতি করেছিল? কেন মারলে ওদের? আপনার ইনফরমার পবনের জন্য। ও আমার জীবনটা শেষ করে দিয়েছিল। ওরই জন্য আমার প্রেমিকা তারা গ্রেফতার হয়। আমি ওর থেকে বদলা নিতে চেয়েছিলাম, কিন্তু তখন এটা জানতাম না যে তারার ইনফরমেশন কে লিক করেছে। আমি যেমন তেমন করে ওদের কাছে পৌঁছতে চাইছিলাম। আর তারপর কি? আমি একটা প্ল্যান করলাম। আমি যদি আপনার সাথে জয়েন করি তাহলে ওই খোঁচরগুলোর কাছে আমি পৌঁছতে পারবো। আমি আপনার সাথে দেখা করলাম, আপনার জন্য কাজ করতে শুরু করলাম, আপনাকে ইম্পর্টেন্ট ইনফরমেশন দিতে লাগলাম যাতে আপনি আমাকে বিশ্বাস করেন। নিজের সেফটির বাহানা করে আপনার থেকে ওই ইনফরমারদের সম্বন্ধে জানতে শুরু করলাম। আমি যেমন করে হোক ওই লিস্টটা পেতে চাইছিলাম যেখানে ওই ইনফরমারদের ব্যাপারে পুরো ইনফরমেশন ছিল। তারপর ওই অনলাইন অফার, ওই পেন ড্রাইভ, পবনের মৃত্যু, আর আমি আমার বদলা পুরো করলাম স্যার। পুরো করলাম আমার বদলা। পবনের পর তুমি অজিতকে কেন মেরেছো? আর শেখরের থেকে টাকা নিয়ে তুমি কুনালকে কেন মারতে চাইছিলে? টাকার জন্য। পবনকে খোঁজার সময় আমি এটা বুঝতে পেরেছিলাম যে আমার মতো অনেক লোক আছে যারা এই খোঁচরগুলো থেকে বদলা নিতে চায় এবং যা খুশি করতে পারে। ব্যাস, আর কি। আমি ওরকম ক্রিমিনালদের সাথে যোগাযোগ করলাম, ইনফরমেশন বের করা শুরু করলাম। এটার জন্য আমি অনেক টাকাও পেতাম। আর এটাতে খারাপ কি আছে স্যার? ভালো কি খারাপ সেটা তো তুমি জানতেই পারবে যখন জেলে যাবে। রবি তুমি টাকা ইনকাম করেছো আর আমি ভরসা অর্জন করেছি। আমার ভরসা তো কাজে এলো,
কিন্তু তোমার এই টাকার তোমার কোনো কাজে লাগবে না। হ্যাঁ হ্যাঁ, এই নাম্বারটাই। ও গাড়ি এইভাবে কেন চালাচ্ছে? এ তো অ্যাক্সিডেন্ট করে দেবে। আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও, আমি মরতে চাই না, আমাকে ক্ষমা করে দাও। কার সঙ্গে এই কথা বলছে? গাড়িতে তো কেউই নেই। আরে বিনীত, কার সঙ্গে কথা বলছো? গাড়িতে তো কেউ নেই। অন্ধ হয়ে গেছো তোমরা, তোমরা দেখতে পাচ্ছ না এতগুলো লোক আমাকে ডাকছে? করছে কি? আমাকে ক্ষমা করে দাও, আমি মরতে চাই পাগল না। হয়ে গেছে মনে হচ্ছে। বিনীত, 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 তোমার অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, গাড়িটা থামাও বলছি। আঙ্কেল, আমার সাথে খেলো না, খুব মজা হবে। বিনীত গাড়ি থামাও, সাইডে দাঁড় করাও। দাঁড়িয়ে যাও। বিনীত, বিনীত, বিনীত। ও নো, এ তো মারা গেছে। স্মেল আসছে। মদ। ড্রিঙ্ক করে গাড়ি চালাচ্ছিল, কিন্তু ও গাড়িতে কথা বলছিল কার সাথে? মদের নেশায় ভুলভাল বকছিল। মদ খেলে তো এটাই হয়, অ্যাক্সিডেন্ট। আপনি তো আমাকে কথা দিয়েছিলেন না যে বিনীতের কিছু হবে না, তো এটা কি হয়ে গেল? দেখুন ম্যাডাম, যদি ওনার অন্য কোনো দের হাত থেকে প্রাণ সংশয় থাকতো, আমরা ওনাকে নিশ্চয়ই বাঁচাতাম। কিন্তু উনি তো নিজেই মদ খেয়ে গাড়ি চালাচ্ছিলেন। আপনি তো জানেন এটা কতটা ডেঞ্জারাস। না, ওনার প্রাণ ওনার নিজের জন্য যায়নি, বরং তাদের জন্য গেছে যারাও এতদিন ধরে ওকে বিরক্ত করছিল। কারা? সকাল সন্ধে ঘুমিয়ে জেগে সব সময় ওকে বিরক্ত করত। উনি এতটাই চিন্তিত হয়ে গিয়েছিলেন যে উনি নিজের বিজনেসেও পুরোপুরি নজর দিতে পারছিলেন না। কোন লোকের কথা বলছেন আপনি? একটু পরিষ্কার করে বলুন। ম্যাম, বিনীতের মৃত্যু আমাদের সামনে হয়েছে, আর ওই সময় ও ছাড়া গাড়িতে কেউ ছিল না। তাহলে ওর মৃত্যুর দোষ আপনি অন্য কারোর ঘাড়ে চাপাচ্ছেন কেন? কারণ ওনার খুন হয়েছে। মার্ডার, এটা মার্ডার। মার্ডার হয়েছে? আপনি কি জানেন কারা করেছে এটা? আত্মারা। হতে পারে আপনারা ওই আত্মাটাকে দেখতে পাননি, কিন্তু বিনীত ওদের পরিষ্কারভাবে দেখতে পেত। সিআইডিরা আত্মাটাত্মায় বিশ্বাস করে না। আপনিও মানতেন স্যার, যদি আপনি 2 সপ্তাহ আগের ঘটনাটা দেখে থাকতেন। লীলা, ওঠো ওঠো, লীলা, লীলা ওঠো। বিনীত, 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 কি হয়েছে বিনীত? ওই দেখো, আলমারির ওপরে। কি আছে ওখানে বিনীত? লীলা, আলমারির উপরে কেউ আমাকে দেখছে, আমাকে শুতে দিচ্ছে না। বিনীত, ওখানে কিচ্ছু নেই, কিচ্ছু নেই। তুমি না নিশ্চয়ই কোনো খারাপ স্বপ্ন দেখেছো। চলো শোবে চলো। আমি কোনো স্বপ্ন দেখিনি, ওই দেখো এখনো দেখছে আমাকে। তুমি কেন দেখতে পাচ্ছ না? বিনীত, ওখানে কিচ্ছু নেই। তোমার শরীর ঠিক নেই বিনীত, চল তুমি এসে শুয়ে পড়ো। চলো, কিচ্ছু নেই বিনীত। তুমি না খারাপ স্বপ্ন দেখেছো, তার জন্য এরকম হচ্ছে। সরি সরি, আমাকে ক্ষমা করে দাও প্লিজ। 1 মিনিট। আর এই বিনীত কি কারণে ক্ষমা চাইছিল? এটা তো আমিও জানি না স্যার।
বিনীত কাজ কি করতো? স্যার ওনার কোম্পানি হসপিটালে মেডিকেল ইকুইপমেন্ট সাপ্লাই করতো। আপনি শিওর যে ওই বিনীতকে খুন আত্মাই করেছে? স্যার আমার আগে তো এটা মনে হয়নি, কারণ না তো আমি কোনোদিন কোনো আত্মা দেখেছি আর না কোনোদিন কোনো আওয়াজ শুনেছি। কিন্তু পরে আমার বিনীতের কথাই বিশ্বাস হতে লাগলো যে ও সত্যি কথা বলছে। হ্যাঁ বস, এর মৃত্যুর একটাই কারণ চোখে পড়ছে, এর মাথার ওপর লাগা আঘাতটা, যেটা অ্যাক্সিডেন্টের কারণে লেগেছে। ঠিক তো ডক্টর সালুকে? আর কোনো কারণ নেই তো? হ্যাঁ, দয়া, ভিসারা স্যাম্পলকে চেক করা এখনো বাকি আছে, কিন্তু প্রাইমা ফেসি তো এটাই বলছে মৃত্যুর কারণ অ্যাক্সিডেন্ট। আর বস, এর রক্তের মধ্যে আমি অ্যালকোহল অনেকটা বেশি মাত্রায় পেয়েছি। ও